শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরাও অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো রবিবার আর এখন সময় হলো সকাল 9:20 মতো হবে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। 3 দিন পর আবারও তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আগেকার ব্লগগুলো ছিল সেগুলো এডিট করে পোস্ট করেছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম করা হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো আরও হয়ে গেল। এখন মাথা আঁচড়ে সিঁদুর আরও পরে নিচ্ছি। চলো তাহলে এইবারে বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে করে শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে রোদের দিকে তাকালে ভয় লেগে যায়। এত রোদ, শুধু ভাবি যে সারা দিনটা এই রোদের মধ্যে গরমের মধ্যে কিভাবে কাটাবো। তো যাই হোক, বাচ্চাদেরকে তারপরে ব্রাশ করে খাইয়ে দাইয়ে আমি উপরে এলাম। উপরে অনেক কাজ রয়েছে, সেগুলোকে করব। আর উপরে উঠলে উপরে যা কিছু কাজ থাকে একেবারে করে নিচে নেমে যাই। এই পাঁপড়গুলো বেশ অনেক দিন হলো আনা হয়েছে, একসঙ্গে অনেক পাঁপড়ে আনা হয়েছিল, আস্তে আস্তে করে খাওয়া হচ্ছে। তো এইটুকু পাঁপড় বেশ অনেক দিন ধরেই থেকে গেছে আর কি, আর ভাজা হয়নি। তাই ভাবলাম পাঁপড়গুলোকে একটুখানি রোদে দিই। আর এই বড়িগুলোকেও মাঝে মাঝে রোদে দিতে হয়, না হলে বড়ির মধ্যে কালো পোকা হয়ে যায়। আর এই আমচুরগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। মা বলেছিল যে আমচুরগুলোকে একবার রোদ খাওয়াতে, তাই রোদে দিয়ে দিলাম। আর এই যে টিফিন বাক্সে দেখতে পাচ্ছ, ওটা হলো কাঁচা আমের আচার, সর্ষে তেল আর সর্ষে আরও দিয়ে কাঁচা আমের আচার। আমার দিদি শাশুড়ি মাসিমা বানিয়েছিলেন, তো আমার জন্য দিয়ে পাঠিয়েছে। এই আচারটা খেতে বেশ ভালো, টক টক, বেশ ভালো খেতে লাগে আর কি। আমটাকে কুড়িয়ে নিয়ে আচার বানায়, যেমন নারকেল করে তেমনি কুড়িয়ে নিয়ে সর্ষে তেল আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে আচারটা বানাই, বেশ সুন্দর খেতে। আর এই কাগজ ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে না দেখতে? কালারটাও বেশ সুন্দর। আমি তো বেশ অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে গাছে কেন ফুল ফুটছে না, গাছে ফুল কবে ধরবে, এই অপেক্ষায় ছিলাম। অবশেষে ফুল ফুটেছে, আমার কি ভালো লাগছে দেখতে। আর এই গাছগুলো যেন অনেক টাকা দাম দিয়ে এনেছিলাম, এক একটা গাছ 250 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, ফুল ফুটেছে দেখে আমার বেশ ভালো লাগছে। আর গাছগুলোতে তো রোজ এখন জল দিতে হয়, প্রতিদিন জানো তো অনেক গাছেই জল দিতে হয়। যেমন ধরো বারান্দায় কিছু গাছ রয়েছে সেগুলোতে, ঘরের মধ্যে কিছু গাছ রয়েছে, তারপরে দোতলার উপরে কিছু গাছ রয়েছে, তারপরে ছাদের উপরে তো ফুলের বাগানে রয়েছে। তবে ছাদের ওপরটা যা বিকেলবেলা করে দিয়ে দেয়, ছাদের ওপরটায় আমার তেমন দেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, কালকের চাদরগুলো যে শোকাতে দিয়েছিলাম সেই চাদরগুলোকে তুলে নিলাম। আর এই জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলোকে এখনও শোকাতে দিয়ে দিচ্ছি। তো ছোটো ছোটো জামা কাপড়গুলো জানালায় রেলিংয়ে দিয়ে দেবো, আর যেগুলো বড় জামা কাপড় সেগুলো এই দড়িতে দিয়ে দিচ্ছি। নিচে নেমে এসে এখন আমি বিছানাটা গুটিয়ে ফেলবো আর পরিষ্কার করে নেবো। আজকে রবিবার, আজকেই তোমাদের দাদাভাই দার্জিলিং থেকে ফিরছে 4 দিনের পরে। বিকেলবেলা ট্রেন আছে, বাড়িতে পৌঁছাতে ওই ভোরবেলা বা রাত্রেবেলা হয়ে যাবে। মেয়েটা কয়েকদিন ধরে বেশ কষ্ট পাচ্ছে যেন বাবাইয়ের জন্য ওর প্রচণ্ড মন খারাপ, আমার থেকেও বেশি মন খারাপ। প্রত্যেকদিন রাত্রেবেলা যখনই শুতে আছে তখনই বাবাই বললে কান্নাকাটি করছে। আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে। সত্যি ওকে ছাড়া আমাদের কারোরই যেন সময় কাটে না, দিন কাটে না। আর আজকে তো রবিবার, আমার যেন মনটা আরও বেশি খারাপ লাগছে আর কি। রবিবার দিনটা ওকে ছাড়া একদমই ভালো লাগে না, একদমই যেন সময় কাটতে চায় না। ও থাকলে বাড়িতে কত আনন্দ, কত হই হুল্লোড় হয়। আর ও আজকে নেই, কেমন যেন লাগছে, একটুও ভালো লাগছে না। আর তাছাড়া এমনি ওকে ছাড়া আমার দিনই কাটে না। তো যাই হোক, ও কোথাও গেলে না আমার ভীষণ কষ্ট হয়, একটুও ভালো লাগে না, তাই জন্য কোথাও যেতে দিতে চায় না। কিন্তু সেটা বললেও হয় না। পরে আবার ভাবি ও তো ঘুরতে ভীষণ ভালোবাসে, তাহলে ওকে আটকে রেখে ওকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তাই জন্য আর কিছু বলতেও পারি না, কষ্ট হলেও আর কিছু বলা যায় না। তো যাই হোক, এই বিছনা চাদর আরও সব গুটিয়ে ফেললাম, এবার আলমারিতে তুলে দেবো। যখনকার কাজ তখন করে নিলেই ভালো হয় জানো। গরমের সময় সংসারের কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করে নিজেকে একটু রেস্ট দিতে পারি বা ফাঁকা রাখতে পারি, সেটাই ভালো হয়। তাই কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে রেখে আমি নিজেকে ফ্রি রাখতে পারলেই বাঁচি। যত কাজ পড়ে থাকবে তত টেনশন বাড়বে যে কখন কাজটা কমপ্লিট করব, এটাই মাথার মধ্যে চলতে থাকে। আর কাজগুলো ফেলে রেখেও কোনো লাভ নেই, তাই না বলো? কাজগুলো তো আমাকেই
করতে হবে তো ফেলে রেখে লাভ কি, যখন হলে আমাকেই করতে হবে, তাই জন্য ফেলে রাখি না। আর এই আলমারিটাও একটুখানি মুছে নিলাম। তারপরে চলে এলাম টিফিন করব বলে। তো টিফিনে আমি এখন মশলা ওটস করে নিচ্ছি। খিদে না অনেক সকালবেলায় পেয়েছিল, কিন্তু ওই যে কাজ করতে করতে আর মানে খাওয়ার সময় হয়ে ওঠেনি। এখন মোটামুটি আমার ঘর ডাস্টিং করা হয়ে গেছে, গুটিয়ে রেখেছি, এবারে আমি টিফিনটা করে নিই। আসলে কি হয় বলো তো, ঘর যতক্ষণ না আমি ডাস্টিং করছি আমার মনে হয় সংসারের কোনো কাজই আমি করিনি। সংসারে সব কাজই পড়ে আছে, এটা অনেক বড় কাজ আমার কাছে মনে হয়, এরকমটা মনে হয়। আর যখন ডাস্টিং করে গুটিয়ে আরও রেখে দিই তখন মনে হয় যে সংসারে মানে সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে আর কি। তো যাই হোক, টিফিন করার পরে আমি এখন রান্না বান্নার দিকে চলে এলাম। তো সর্ষে শাক নিয়ে এসেছিলো বাবা, তো সর্ষে শাকের ভাজা করব, তাই সর্ষে শাকগুলো কেটে নিচ্ছি। যে কোনো ধরনের শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। শাকটা সেদ্ধ করে নিয়েছি, এখন ফোড়ন দিয়ে নেব। এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি, আর তার সাথে একটু রসুনও দেবো। আসলে অল্প একটু রসুন দেবো। আমার শ্বশুর মশাই আবার শাক ভাজাতে রসুন খেতে ভালোবাসেন না, ওনাকে নাকি গন্ধ লাগে, আর শাক ভাজাতে রসুন ছাড়া আমার ভালো লাগে না। শাক ভাজাতে রসুন বা চিনি না দিলে একদমই শাকের টেস্ট পাওয়া যায় না। তাই আমি অল্প একটু রসুন থেতোয়ার করে নিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিলাম। শাক ভাজাটা হয়ে গেলে আমি একটুখানি টক ডালও করে নেবো, আর মাছের তেল ঝালটাও করে নেবো। জানো তো বন্ধুরা, মানুষ জন্মানোর পরে ভগবানই ঠিক করে দেন বিবাহ মৃত্যু। তো ওনার লেখা কেউ খণ্ডাতেও পারে না, আর তেমনটাই আমার সাথে হয়েছে। জানো তো, তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কখনোই বিয়ে হতোই না, কারণ আমার বাড়িতে কেউ রাজি ছিল না। আমার মা বাবা দাদা কেউ রাজি ছিল না যে এখানে বিয়ে দেওয়ার জন্য। শুধু একমাত্র আমি রাজি ছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমি টাউনে বিয়ে করব, দেশে বিয়ে করব না। কি জানি ছোটোবেলা থেকে আমার এই ইচ্ছেটা ছিল, আর ভগবান যে এই ইচ্ছেটা আমার পূরণ করবে সেটা আমি কখনো আশা করিনি। তো বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি অত দূরে বিয়ে করতে চাও? তো আমি সেদিন চুপ করেছিলাম বাবার সামনে, হ্যাঁ কি না কিছুই বলতে পারিনি, খুবই লজ্জা পাচ্ছিলাম। কিন্তু পরে মাকে বলেছিলাম যে কোনো অসুবিধা হবে না, বরং টাউনে বিয়ে করব তো ভালো হবে। তো যাই হোক, তখন বাবা বলেছিলেন তাহলে তুমি তোমার ইচ্ছে মতো করো, আমরা কিন্তু তোমাকে যদি ওখানে বিয়ে দিই আমি কিন্তু অতটা যেতে পারবো না। কারণ এখন যদি আমি, এখন হয়তো আমার বয়স ঠিকঠাক আছে, আমি হয়তো যেতে পারবো, কিন্তু একটু বয়স হয়ে গেলে তো আমি তো তোমাদের বাড়িতে ঠিকভাবে যাওয়া আসা করতে পারবো না। তাই ভেবেছিলাম তোমাকে অত দূরে দেবো না। তো তুমি যখন চাইছো বিয়ে করতে তো অসুবিধা নেই, তুমি ওখানে করতে পারো। তো অনেক পরে বাবা রাজি হয়েছিল এখানে বিয়ে দেওয়ার জন্য, নাহলে বাবা একদমই রাজি হচ্ছিল না। আর দাদা তো আরোই রাজি হচ্ছিল না, অনেক রাগারাগিও করছিল। তো যাই হোক, ভগবান লিখে দিয়েছিল আমার এখানে বিয়ে রয়েছে, তাই জন্যই হয়তো হয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি আজকের সময়ে দাঁড়িয়ে, যে আমি এই মানুষটাকে বিয়ে করে কোনো ভুল করিনি। আরও একটা অনেক বড় কথাও আমি জোর দিয়ে বলতে পারি, হয়তো আমার বাবা মা দেখে শুনে দিলেও এরকম হয়তো স্বামী বা ঘর কোনোটাই পেতাম না। সেক্ষেত্রে আমি বলতে পারি সেদিন আমি যেটা ডিসিশান নিয়েছিলাম সেটা কিন্তু ভুল ডিসিশান কোনো নিইনি, বা আমার ডিসিশানের ওপরে আমাকে সারা জীবন ভুক্তভোগীও হতে হয়নি। এখন আমার মা বাবা দাদা সবাই বলে যে মানুষটাকে তুমি স্বামী হিসেবে পেয়েছো সেটা হয়তো আমরা তোমার জন্য খুঁজে দিতে পারতাম না। যিনারা এক সময় ওকে অপছন্দ করতো বা বিয়ে দেবে না বলেছিল, ওনারাই এখন ওর প্রশংসা করে। আমার বেশ ভালো লাগে শুনতে, আমি কখনো এটা আশা করিনি। সত্যি জীবনে ভালো মানুষ পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, ভালো শ্বশুর বাড়ি পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার নয়। ভালো মানুষ যদি পাশে থাকে তোমার আর কোনো কিছুরই চিন্তা থাকে না, সব দুঃখ কষ্ট এক নিমিষে দূর হয়ে যায়। সুখে থাকার জন্য একটা ভালো মানুষের যথেষ্ট জীবনে। তো যাই হোক, তারপরে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবার খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা সকলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে আমি ওপরে চলে এলাম, রোদে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে এখন একটা ডিব্বের মধ্যে ভরে নেব। এই আমচুরগুলো আমি সারা বছরে খাই, আর যখনই শেষ হয়ে যায় তখনই মায়ের থেকে আবার নিয়ে আসি। আর এই বড়ি আমার বৌদির
মা দিয়েছিলেন, মানে মাসিমা আমার জন্য পাঠিয়েছিলেন। মশলা বড়ি খেতে কিন্তু বেশ ভালো। আর জানো তো কী হয়েছে বলো তো, এই যে টিফিন বাক্সে আমি আচারটা এরকম খুলে রেখে চলে গেছিলাম, তো কাকে বা যে কোনো পাখি এসে খুবড়ে খুবড়ে খেয়ে পুরো আচারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। ওপরে এসে দেখি এই অবস্থা, তখন মানে কি আর করবো, আচারটাকে তো আর নেওয়া যাবে না, মানে খাওয়া যাবে না, আচারটাকে ফেলে দিতেই হবে। ভীষণ খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে যে এইটুকু আচার বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ আমগুলোকে কোরাতে কিন্তু অনেকক্ষণই সময় লাগে আর পরিশ্রমও করতে হয়। আর মানুষটা আমাকে ভালোবেসে দিল, আমি একটু খেতে পারলাম না, এটার জন্য ভীষণই খারাপ লাগছিল। তো ফেলে দিলাম, আর কি করবো বলো, ওই জিনিসও খাওয়াও যাবে না। পাখিতে এসে যে এরকম করবে সেটা আমার আইডিয়ার বাইরে ছিল। এখন নিজেকেই দোষী মনে হচ্ছে যে কেন টিফিন বক্সটা খুলে রাখলাম, যদি না খুলে রাখতাম তাহলে এরকম কাণ্ড হতো না। তো যাই হোক, দুপুরবেলার মতো আমার কাজ শেষ, এখন একটু রেস্ট নেবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।